মিনিট নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। অনলাইন ক্লাসের আজকের আমি মোহাম্মদ কামরুজ্জামান খান, সহকারী শিক্ষক, টিআইসি মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থীরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিভাবকদের প্রতি আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই বাড়িতে আসো। তা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অনলাইন ক্লাসে আছি। আজকে আমার শ্রেণীর পাঠ্য বিষয় ব্যবসায় উদ্যোগ, অধ্যায় 3। এই অধ্যায় থেকে আজ আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম বই নিয়ে রেডি হও। আমরা জানি মানুষের জীবিকা অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য মানুষ কিছু না কিছু কাজ করে থাকে। এই কাজ মানুষের বিভিন্ন ভাগে ভাগ করা যায় এবং বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। এই সমস্ত পেশায় মানুষ কিছু বেতন ভিত্তিক বা চাকরিজীবী, সেবামূলক এবং ব্যবসা হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু মানুষ স্বাধীন পেশা হিসেবে জীবিকা অর্জনের জন্য নিজস্ব উদ্যোগে যে কারবার করে থাকে, সেই কারবার বা সেই যে নিজস্ব উদ্যোগে যে কর্মের সংস্থান করে থাকে তাকে আমরা কি বলি বন্ধুরা? ইয়েস, আত্মকর্মসংস্থান। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আত্মকর্মসংস্থান। পাঠ শিরোনাম কর্মসংস্থান। পাঠ শিরোনাম হচ্ছে আত্মকর্মসংস্থান। এই আত্মকর্মসংস্থান কি, এটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ নিজস্ব উদ্যোগে নিজের কর্মদক্ষতায় নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে জীবিকা অর্জন করাই হচ্ছে আত্মকর্মসংস্থান। অর্থাৎ নিজের উদ্যোগ, নিজের কর্মদক্ষতা কাজে লাগিয়ে নিজের সাংসারিক এবং পারিবারিক ব্যয় নির্বাহের জন্য আমরা যে কাজ করি সেই কাজকে আমরা বলি আত্মকর্মসংস্থান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন বুঝতে পারছো যে আত্মকর্মসংস্থান কি। অতি সংক্ষিপ্ত আকারে আমি মূল কথাটা বললাম যে কি আত্মকর্মসংস্থান, যে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা, অন্যের অধীন নয়। নিজের উদ্যোগে নিজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহের যে ব্যবস্থা, সেটা হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক কাজ। এই আত্মকর্মসংস্থানমূলক কাজে বিভিন্ন ক্ষেত্র এর পরিলক্ষিত হয়। বিভিন্নভাবে আমরা আত্মকর্মসংস্থানমূলক কাজে যোগদান করতে পারি। বিভিন্ন প্রকারের আত্মকর্মসংস্থান কাজের মধ্যে আমরা 2-1টি বলতে পারি। পশুপালনের ভিতরে আবার অনেক ভাগ আছে, যেমন গরু পালন, গাভী পালন, হাঁস মুরগি পালন, পাখি পালন, এগুলা হচ্ছে আমাদের পশু পাখি ক্ষেত্র। আবার আছে মাছ চাষ। আবার অনেকে আমরা যে কৃষিজীবী বলি, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, এটার উদ্দেশ্য যদি থাকে ব্যবসা ভিত্তিক, সেক্ষেত্রে আমরা সেই কৃষিকাজকে আমরা আত্মকর্মসংস্থান হিসেবে বিবেচনা করতে পারি। উদাহরণ হিসেবে বলতে পারি যে একজন ব্যক্তি
সে তার ব্যবসায়িক মনোভাব নিয়ে আর্থিক সচ্ছলতা অর্জনের জন্য, জীবিকা অর্জনের জন্য সে কৃষিকাজের মাধ্যমে জীবিকা অর্জন করে, তাহলে সেটা মুনাফার উদ্দেশ্যে, সেটাকে আমরা বলবো আত্মকর্মসংস্থানমূলক কৃষিজীবী। তো এই আত্মকর্মসংস্থানমূলক কাজ স্থাপনে বিবেচ্য যে বিষয়, আমরা আত্মকর্মসংস্থানমূলক ক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় আমরা বিবেচনায় আনি সেগুলোকে আমরা একটু আলোচনা করব। তা আত্মকর্মসংস্থানমূলক কাজের বিবেচ্য বিষয়, সংস্থান এর ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়, অর্থাৎ আমরা যে আত্মকর্মসংস্থানমূলক কাজ বিবেচনা করব, ক্ষেত্র নির্বাচন করব, সেই ক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিবেচ্য বিষয় কোন কোন দিক আমাদের বিবেচনা করতে হবে, কোন কোন দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে এই কাজে গেলে আমাদেরকে কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতে হবে। তো প্রথমে আসবো আমরা কি, সঠিক পণ্য নির্বাচন। সঠিক 1 নম্বর পয়েন্টটা আমাদের হচ্ছে সঠিক পণ্য নির্বাচন। সঠিক পণ্য নির্বাচন। 2, প্রাথমিক মূলধন। প্রাথমিক মূলধন প্রাথমিক মূলধন। 3, স্থান নির্বাচন। স্থান নির্বাচন। 4, সঠিক পণ্য নির্বাচন। সঠিক পণ্য নির্বাচন। ছয়, কর্মদক্ষতা। কর্মদক্ষতা। 7, নিজের দুর্বলতা সম্বন্ধে ধারণা থাকা। 8, প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহার। তো মোটামুটি এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার যে কটা পয়েন্ট আমি লিখেছি সেখানে প্রথমে আছে মূল্যবান পয়েন্টগুলো আমি আলোচনা করতে যাচ্ছি, যে সঠিক পণ্য নির্বাচন, প্রাথমিক মূলধন, স্থান নির্বাচন, সঠিক পণ্য নির্বাচন, কর্মদক্ষতা, নিজের দুর্বলতা সম্বন্ধে ধারণা থাকা এবং প্রযুক্তির ব্যবহার। এছাড়াও আরও অনেক পয়েন্ট রয়েছে, যেমন কর্মী নির্বাচন। কর্মী নির্বাচনে কিন্তু আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো প্রথমে আসি আমরা সঠিক পণ্য নির্বাচন। আমরা যখন আত্মকর্মসংস্থানমূলক কাজে অগ্রসর হব তখন আমাদেরকে আগেই ধারণা করতে হবে, ধারণা নিতে হবে, আমাদেরকে আগেই সিদ্ধান্ত নিতে হবে আমি কি ধরনের পণ্য নিয়ে কারবারটা করব, কি ধরনের পণ্য নিয়ে আমি ব্যবসা শুরু করব। সেই পণ্য নির্বাচনের ক্ষেত্রে আমার যদি সঠিক পণ্য নির্বাচন না করতে পারি
তাহলে কিন্তু আমার ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমার অবশ্যই সঠিক পণ্যটি নির্বাচন করতে হবে। দ্বিতীয় আছে প্রাথমিক মূলধন, অর্থাৎ আমরা সবাই জানি মূলধন ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়া, ক্যাপিটাল ছাড়া আমাদের কোনো কাজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে আগে ভাবতে হবে প্রাথমিক যে মূলধন, স্থায়ী অথবা চলতি মূলধন, ফিক্সড ক্যাপিটাল এবং ভেরিয়েবল ক্যাপিটাল, অর্থাৎ চলতি মূলধন এবং স্থায়ী মূলধন, এটাকে আমাকে আগে ভাবতে হবে যে আমার কারবারটা, আমার যে কর্মসংস্থানের দিকে যাচ্ছি সেটা করতে আমার কি ধরনের মূলধন প্রয়োজন, কত পরিমাণ মূলধন প্রয়োজন, সেটা আমার সঠিক আছে কি না, পরিমাণ মতো আছে কি না। যদি পরিমাণ মতো না থাকে তাহলে আমরা ওই ব্যবসায়ে সঠিক পথ ঠিকমতো কাজে লাগাতে না পারলে তাহলে আমাদের ব্যবসায় সফলতার থেকে ব্যর্থতার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আছে স্থান নির্বাচন। তো শিক্ষার্থী বন্ধুরা, স্থান নির্বাচন বলতে কি বুঝি? স্থান নির্বাচনটা এই আত্মকর্মসংস্থানমূলক কাজের জন্য, শুধু আত্মকর্মসংস্থানমূলক কাজই নয়, সারা বিশ্বের যত আমাদের পেশা আছে, যত শিল্প প্রতিষ্ঠান আছে, কলকারখানা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্থান নির্বাচনটা অতীব গুরুত্বপূর্ণ। কারণ স্থান নির্বাচনের উপরে নির্ভর করবে আমার কারবারের অবস্থা। উদাহরণ হিসেবে আমি একটি কথা বলতে চাই যে একটি গ্রাম অঞ্চলে আমি যদি আধুনিক যন্ত্রপাতির ব্যবসা করতে যাই, আধুনিক যন্ত্রপাতির কারবার করতে চাই, তাহলে আমার সেই গ্রাম অঞ্চলে কিন্তু সেই পণ্যটি নাও চলতে পারে। সে এলাকার মানুষের অভিরুচি, চাহিদা সেই পণ্যের প্রতি আকৃষ্ট নাও হতে পারে। সেই জন্য আমাদের সেই পণ্যের উপরে ডিপেন্ড করে, স্থানের উপর ডিপেন্ড করে আমাকে দেখতে হবে ওই এলাকার জনগণের, সাধারণ মানুষের চাহিদা, সেই চাহিদা বিবেচনা করে আমার সেই স্থান নির্বাচন করতে হবে। সেই স্থানে কী ধরনের কারবার করলে আমার ব্যবসার চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে, ব্যবসায়িক পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে। যদি সেই স্থানের নির্বাচন করে সেই এলাকার উপর ভিত্তি করে আমি যদি সঠিক ব্যবসাটি করতে পারি সেই এলাকায়, তাহলে আমার ব্যবসায়িক পরিবেশ দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে। এরপর আছে সঠিক পণ্য নির্বাচন। সঠিক পণ্য নির্বাচনের আগে আমাদের ভাবতে হবে যে আমাদের বাজার চাহিদা, বাজার জরিপ এই কথাটি আসে, অর্থাৎ মার্কেটে কী ধরনের পণ্য ডিমান্ড আছে, কী ধরনের চাহিদা আছে। আমি যে এলাকায় ব্যবসাটি করতে যাব সেই এলাকায় আমি যে পণ্য নিয়ে ব্যবসা করতে যাব সেই পণ্যের চাহিদা আছে কিনা, সেই পণ্যের বাজারটি কেমন হবে সেটি আমাকে অবশ্যই অনুমান করতে হবে। যদি আমি সেই এলাকার বাজার জরিপ, পণ্যের চাহিদা অনুমান করতে ব্যর্থ হই, তাহলে আমার কারবার গুটিয়ে ফেলতে সময় লাগবে না। অতএব আমার কারবারটিকে সঠিক পথে অগ্রসর করার জন্য অবশ্যই গুণগত মান, সঠিক পণ্যটি নির্বাচন করতে হবে। এরপর আছে কর্মদক্ষতা বলতে আমরা বুঝি, অর্থাৎ যে কাজের প্রতি আমার, যে কাজটি আমি করতে যাচ্ছি সেই কাজের প্রতি আমার কতটুকু আয়ত্ত আছে, কতটুকু জানা আছে, কি কৌশল করলে আমাকে ওই কাজটা আমি কম ব্যয়ে, স্বল্প ব্যয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবো, স্বল্প সময়ে আমি প্রোডাক্ট বেশি উৎপাদন করতে পারবো। এটা হচ্ছে আমার দক্ষতাবিহীন আমি কোনো কাজ করলে সেই কাজের সফলতা না আসার সম্ভাবনা বেশি। নিজের দুর্বলতা সম্বন্ধে ধারণা। এরপরে পয়েন্টটা আছে নিজের দুর্বলতা সম্বন্ধে ধারণা। তো শিক্ষার্থী বন্ধুরা, নিজের দুর্বলতা আমরা জানি, নিজের দুর্বলতা কেউ বলতে, প্রকাশ করতে চায় না, সবাই কিন্তু বিদ্যা জাহিরি করতে চায়। কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে যদি নিজের দুর্বলতা সম্বন্ধে ধারণা না থাকে, যদি কোনো পণ্যের গুণগত মান, নিজের
দক্ষতা, নিজের কর্মক্ষমতা এই সম্বন্ধে যদি আমার কোনো দুর্বলতা থাকে, সেই সম্বন্ধে আমাকে আগেই সজাগ থাকতে হবে যে আমি যে কাজটি করতে যাচ্ছি এই কাজের প্রতি আমার ধারণা নাই, এই কাজের প্রতি আমার দুর্বলতা আছে। তাহলে আমাকে আগেই সেই সম্বন্ধে ধারণা থাকতে হবে, নেতিবাচক প্রভাব আসতে পারে। সেই কারণে কাজের যে দুর্বলতা সম্বন্ধে ধারণা অবশ্যই রাখতে হবে। এরপরে আছে প্রযুক্তির ব্যবহার। আমরা জানি বর্তমান আধুনিক যুগে সকল কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। প্রযুক্তিবিহীন বর্তমান বিশ্ব অচল। সেজন্য আমাদের কারবারে যত আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে তত আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে মানুষ যেখানে নিজের হাতে নিজের শ্রম দ্বারা কাজ করত, সেই কাজে অনেক ব্যয় হতো, অনেক সময় সাপেক্ষ এবং পণ্য উৎপাদনে অনেক কম হতো। কিন্তু বর্তমান আধুনিক যুগের প্রযুক্তির ব্যবহারের কারণে যেখানে একজন মানুষের কর্মদক্ষতা শ্রম দ্বারা যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব ছিল, বর্তমানে তার অর্ধেক মূল্যে, অর্ধেক শ্রমের দ্বারা, অর্ধেক অর্থের বিনিময়ে এই প্রযুক্তি ব্যবহারের ফলে দ্বিগুণ উৎপাদন করা সম্ভব। আর যখন এই দ্বিগুণ উৎপাদন করা সম্ভব হচ্ছে, তখন কি বন্ধুরা, উৎপাদন যদি আমার বৃদ্ধি পায় তাহলে কি হবে, আমার ব্যবসায়ের সফলতা বা মুনাফা বৃদ্ধি পাবে। আর যখন মুনাফা বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান সফলতার শীর্ষে আরোহণ করতে সক্ষম হবে। এরপরে বন্ধুরা আছে সঠিক কর্মী নির্বাচন। সঠিক কর্মী নির্বাচন অর্থাৎ সঠিক কর্মী নির্বাচন বলতে আমরা কি বুঝি? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে সঠিক কর্মী বলতে কি বুঝি? কর্মী বলতে অর্থাৎ একটা কর্মী বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠান হোক, আত্মকর্মসংস্থানমূলক ক্ষেত্র হোক, শিল্প কারখানা হোক, সেখানে যারা বা যিনারা কাজ করে, শ্রম দেয় তাদেরকে আমরা কর্মী বলে থাকি। যেমন এই যে আমরা শিক্ষক, আমরা কিন্তু স্কুলে শ্রম দিই, আমরা কিন্তু স্কুলের একজন কর্মী। অর্থাৎ যারা শ্রম দেয়, ব্রেনের শ্রম হতে পারে, কায়িক শ্রম হতে পারে। কায়িক শ্রম বলতে কি, দৈহিক পরিশ্রম করে যারা। আর যারা ব্রেনের শ্রমে দেয় তারাও কিন্তু, তাদেরও কাজ শ্রম দেওয়া। এই শ্রমিক আমার সঠিক কর্মী নির্বাচন করতে হবে। সঠিক কর্মী অর্থাৎ সে যে কাজে দেব, তাকে যে কাজে করাবো, সে কাজটা পারছে কিনা, সে কাজটি পারবে কিনা, বা সে কাজটি কতটুকু করতে পারবে, এই কাজটি তার জন্য যথাযথ কিনা, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য সঠিক কর্মী নির্বাচন। যদি কর্মী দক্ষ না হয়, অদক্ষ হয়, কাজে সে অপ্রতুল হয়, তাহলে তাকে দিয়ে আমরা সঠিক গুণগত মান কাজ পাবো না। আর যখন গুণগত কাজ না আসবে তখন অবশ্যই আমাদের সফলতা আসবে না। আরেকটি বিষয় আছে যেটিকে বলা হচ্ছে ঝুঁকি নিরসনে উপায় অবলম্বন। অর্থাৎ আমার কারবার মানে ঝুঁকি, ব্যবসায় মানে ঝুঁকি, ভবিষ্যৎ অনিশ্চিত। ঝুঁকি শব্দের অর্থ ভবিষ্যতে কি হবে কি হবে না, কি পাবো কি পাবো না, এই যে একটা দোদুল্যমান অবস্থান, এটাকে আমরা ঝুঁকি বলি। অর্থাৎ ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না, কি পাবো কি পাবো না, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাকে আমরা বলে থাকি ঝুঁকি। তো ঝুঁকি নিরসনের উপায় অবলম্বন আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে যে আমি এই ঝুঁকির ভিতরে পড়তে পারি, আমার কারবারের
এই লোকসানের সম্ভাবনা থাকতে পারে। তো সেই লোকসানের সম্ভাবনাটাকে কিভাবে আমি সেই ঝুঁকিকে কিভাবে মোকাবেলা করব, তার উপায় উদ্ভাবন কিভাবে করব, সেই সম্বন্ধে আমাকে অবশ্যই ধারণা থাকতে হবে, দক্ষ থাকতে হবে। ঝুঁকি নিরসনের উপায় অবলম্বনের জন্য আমাকে কৌশলী হতে হবে, কৌশলী মনোভাব থাকতে হবে। যে কোনো পরিবেশ পরিস্থিতির ভিত্তি করে আমাকে খাপ খাইয়ে চলতে হবে, পরিবেশের উপরে নির্ভর করে আমাকে যে কোনো পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এই মনোভাব রেখেই আমাকে কাজে যেতে হবে। বিরূপ মনোভাব, বিরূপ পরিবেশ পরিস্থিতির ভিতরে আসলেও আমি তখন বিচলিত না হয়ে আমি কঠোর উদ্যমের সহিত, কঠোর সাহসের সহিত সেটাকে মোকাবেলা করব এবং বিভিন্ন উপায় অবলম্বন করে তাকে কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আরেকটা বিষয় আছে, দেশের রাজনৈতিক অবস্থা বিবেচনা। দেশের রাজনৈতিক অবস্থা বিবেচনা। যে সমস্ত দেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বিরাজ করে, রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে না, সেই সমস্ত দেশে ব্যবসা প্রতিষ্ঠান, আত্মকর্মসংস্থান হোক, সে পেশাজীবী হোক, সে বেতনভুক্ত কর্মজীবী হোক, যে কোনো পেশায় সে দিনের পর দিন সফলতা অর্জন করতে পারে, যে কোনো মুহূর্তে সফলতা অর্জন করতে পারে। কারণ তার ব্যবসায়িক পরিবেশ, সে যে পরিবেশে ব্যবসা করতে চায়, যদি রাজনৈতিক অস্থিরতা থাকে তাহলে হরতাল, মারামারি, হানাহানি ইত্যাদি লেগেই থাকে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি থাকবে? বন্ধ হয়ে থাকবে। পণ্য বাজারে যেতে পারবে না, পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটবে। যে কারণে রাজনৈতিক পরিবেশ অবশ্যই সুন্দর সবলীল থাকতে হবে। যে সমস্ত এলাকা বা অঞ্চলে এই রাজনৈতিক পরিবেশ সহায়ক, ব্যবসায়িক সহায়ক, সেই সব অঞ্চল বা দেশে দিন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা দিনের পর দিন উন্নতি লাভ করে চলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আত্মকর্মসংস্থান মূলক ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয় নিয়ে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা এখন থেকে বুঝতে পারলাম বা জানতে পারলাম যে আমরা যদি কখনো নিজে আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হই, তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়ের উপর বিবেচনা দিতে হবে, সেই সব বিষয় পরিপ্রেক্ষিতে আমরা নিজস্ব উদ্যোগে আত্মকর্মসংস্থানমূলক পেশায় নিয়োজিত হতে পারবো। কারণ আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে যে দিনের পর দিন বেকারত্ব বেড়ে চলেছে, এই বেকারত্বকে কর্মের মাধ্যমে, কর্মশ্রম দেওয়ার মাধ্যমে, কর্মজীবী মানুষকে রূপান্তরিত করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের অবশ্যই এই আত্মকর্মসংস্থানমূলক কাজ বেছে নিতে হবে, আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রতি ঝুঁকে যেতে হবে। আমরা কেস স্টাডিতে এরপরে আলোচনায় দেখব যে সেখানে কিন্তু অনেক ধন্য ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তিবর্গ যারা অতীতে অনেক দুর্বল ছিল, কিন্তু বর্তমানে তারা নিজস্ব উদ্যোগে কর্মদক্ষতার মাধ্যমে আত্মকর্মসংস্থানমূলক পেশা বেছে নেওয়ার কারণে তারা কিন্তু আজ দেশে বরেণ্য ব্যক্তিতে পরিণত হয়েছে। তো আমরাও সেই বরেণ্য ব্যক্তিতে পরিণত হতে চাই এই আত্মকর্মসংস্থানমূলক কাজের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এই পর্যন্ত আজ পাঠ আত্মকর্মসংস্থানমূলক কাজের বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাটা অবশ্যই আমরা বাড়ি থেকে তোমাদের যে বইতে আছে 28 পেজ, তৃতীয় অধ্যায় 28 এবং 29 পেজ, এই পেজে দেখে নিবা এবং এগুলো ভালো করে বাড়িতে আত্মস্থ করবা, পড়বা। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু হবেই, আর এই পরীক্ষা হবে কিন্তু এই যে অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, এই অনলাইন ক্লাস টিভিতে, সংসদ টিভিতে যে ক্লাসগুলো হচ্ছে, ডিশ লাইনে যে ক্লাস প্রচার করা হচ্ছে, সেই ক্লাস এর উপর ভিত্তি করে এবং 17ই মার্চের আগ পর্যন্ত, অর্থাৎ 16ই মার্চ পর্যন্ত আমাদের যে ক্লাস শ্রেণীর কার্যক্রম চলেছে, সেই কার্যক্রমের উপর ওই পর্যন্ত ভিত্তি করে তোমাদেরকে যে মূল্যায়ন
ক্লাস মূল্যায়ন করা হবে। সেই মূল্যায়নে কিন্তু এর উপর ভিত্তি করে তোমাদেরকে ক্লাস মূল্যায়ন করা হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সময় অন্যদিকে কালক্ষেপণ না করে তোমাদের পাঠে মনোনিবেশ হবে, অনলাইন ক্লাসের প্রতি মনোনিবেশ হবে, টিভি চ্যানেলে ক্লাসের প্রতি মনোনিবেশ হবে। এখন তোমাদের মনে করতে হবে ওই টিভি চ্যানেল, ওই অনলাইন ক্লাস, এগুলোই তোমাদের শ্রেণীর কাজ, এগুলোই তোমাদের শ্রেণীকক্ষ। নিজের রুমে বসেই মনে করবা এটাই শ্রেণীকক্ষ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।